পর্ব আপনারা এখনো পর্যন্ত দেখেছেন নীতি নির্ণয় না দুর্নীতির বিভিন্ন টপিক নিয়ে, অর্থাৎ জ্বলন্ত টপিক নিয়েই আমরা কিন্তু নীতি নির্ণয় না দুর্নীতির বিভিন্ন পর্ব আপনাদের সামনে উপস্থাপনা করেছি। সে আরজিকর থেকে শুরু করে যদি ধরেন আপনারা রিসেন্ট চাকরিহারা শিক্ষকদের নিয়ে পর্যন্ত বিভিন্ন পেশার মানুষজন, রাজনৈতিক ব্যক্তিত্বই ম্যাক্সিমাম এসছেন, এছাড়াও বিভিন্ন পেশার মানুষজনও এসছেন এখানে এবং তাদের সুচিন্তিত মতামত বিশ্লেষণ করে আমরা আপনাদের সামনে পর্বের পর পর্ব নিয়ে এসেছি। আপনি যদি মনে থাকে, একটু রিকল করে থাকেন, আমরা নীতি নির্ণয় না দুর্নীতির কোনো একটু পর্বে বলেছিলাম যে এই অনুষ্ঠান কিন্তু আম জনতার, অর্থাৎ সাধারণ মানুষদের অনুষ্ঠান। আপনারা প্রচুর মানুষ অনুষ্ঠান দেখেন, সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেন, বিভিন্ন রকম জিনিস জানতে চান। বিশেষ করে ডিএ মামলায় আপনারা জানেন 25% ডিএ দিতে হবে, সেই এপিসোডও কিন্তু প্রচুর মানুষজন আপনারা বিভিন্ন রকম কোয়ারি করেছেন। এছাড়াও চাকরিহারা শিক্ষকদের নিয়ে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি, সে নিয়েও কিন্তু আপনারা অনেক কিছু জানতে চেয়েছেন। তার মধ্যেই আমরা বলেছিলাম যে আমরা কোনো একটি পর্বে সাধারণ মানুষ, যার কোনো রাজনৈতিক পরিচয় নেই, ওকে, যার কোনো রাজনৈতিক রিলেশনশিপ নেই, সাধারণ মানুষকে এবং মহিলা, সাধারণ মহিলাকে আমরা আপনাদের সামনে নিয়ে আসব। কেন শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরা আসবে? আপনাদের প্রশ্ন ছিল, আপনারা জিজ্ঞেস করেছেন, সত্যি কথা আপনারা বলেছেন কেন স্পেসিফাই করে এই দল, বি দল, সি দল, কেন সাধারণ মানুষ নয় কেন? তো আমাদের মনে হয়েছে যে ডেফিনেটলি লজিক্যাল, এবং সেই জন্যই আমরা আপনাদের বলেছিলাম যে আমরা কিন্তু সাধারণ মহিলাকে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো, যেহেতু অনুষ্ঠান আপনাদের সাধারণ মানুষদের জন্য। আজ এই পর্বে আপনারা কিন্তু সেরকমই একজন সাধারণ মহিলা, যার কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। আমার পাশে বসে আছেন, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের এই রাজ্যে, এই কলকাতার একজন সাধারণ মহিলা চৈতালি দত্ত আমার পাশে বসে আছেন। চৈতালি, আপনাকে ট্রাইব টিভি বাংলা স্টুডিওতে স্বাগত। এবং এই অনুষ্ঠান আমি বেশ কয়েকটা লিঙ্ক আপনাকে পাঠিয়েছি, যখন আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন, জিজ্ঞেস করেছিলেন। আপনার কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমরা কিন্তু আগেই দর্শকদেরকে বলেছিলাম যে আমরা একদম ফেয়ার এনাফ বলতে গেলে যা বোঝায়, যেটা সত্যিটাই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনার অনেক বড় দায়িত্ব, আপনার অনেক কিছু, আপনি যা বলবেন, জার্নালাইজ করবেন, ইউ আর রিপ্রেজেন্টিং দ্য এন্টায়ার ফিমেল কমিউনিটি বলা যায়। তো সেখানে দাঁড়িয়ে চৈতালি, প্রথম প্রশ্ন যেটা আমি করবো আপনাকে, অপারেশন সিন্দুর এই মুহূর্তে দাঁড়িয়ে একটা চলন্ত টপিক। প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুর হওয়ার পর রাজ্যে আসছেন। আগামীকাল, যখন আমরা এই শ্যুট করছি, আগামীকাল অর্থাৎ আপনারা যে অনুষ্ঠান দেখবেন তখন হয়তো প্রধানমন্ত্রী অলরেডি স্পিচ দিয়ে দেবেন। সেখানে দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করবো আপনাকে চৈতালি, এই যে নামকরণ অপারেশন সিন্দুর, আপনি একজন হিন্দু মহিলা, কিভাবে দেখছেন? আপনার ব্যাখ্যা এবং আপনার বিশ্লেষণ। দেখুন, আমি একজন হিন্দু মহিলা এবং একজন ভারতীয়, সেই কারণে আমি বলি যে আমার আইডেন্টিটি অবভিয়াসলি বিবাহিত মহিলাদের সিন্দুর, এবং যে ঘটনাটি ঘটেছে এবং যেভাবে তাদেরকে বলা হয়েছে, হাজব্যান্ড মানে তাদের জীবন সঙ্গীকে যেভাবে মেরে বলা হয়েছে যাও গিয়ে মোদিকে বলো, আমার মনে হয় খুব ঠিকঠাক একটা নাম দেওয়া হয়েছে। তার কারণ এই যে সিঁদুরের জোরটা কত, আমার মনে হয় সেটা একটা প্রাসঙ্গিকতা তো ডেফিনেটলি আছে এখানে। তবে এখানে একটা কথা বলি, যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের যে ঘটনাটা ঘটলো, এবং আমরা খুব খুশি হয়েছিলাম যখন এত বড় একটা স্টেপ নেওয়া হলো। এবং সত্যি কথা বলতে কি, যে মহিলাদেরকে যেভাবে কাঁদানো হয়েছে, সেই চোখের জলের দামটা আমার মনে হয়েছিল অনেক বেশি হয়তো আমাদের প্রতিবেশী এই রাষ্ট্রটিকে দিতে হবে। কিন্তু যখন সিজফায়ারটা হলো, অবভিয়াসলি আমরা খুব আশা হতো। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত, আমি যেহেতু আপনি ঠিকই বলেছেন আমি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে নই, আমি ঠিক বুঝে উঠতে পারলাম না কেন হলো। হয়তো আমরা প্রশ্ন করতেই পারি এবং আশা করছি উত্তর পাবো, কারণ অনেকটা আশা করেছিলাম, যে কষ্টটা, যে চোখের জলগুলো দেখছিলাম, আর নিউজ চ্যানেলগুলোর দিকে তাকানো যাচ্ছিল না, তারা বারে বারে ওইগুলোই দেখাচ্ছিল যে ভদ্রমহিলারা কাঁদছেন, বাচ্চা বলছে আমার চোখের সামনে বাবাকে মেরে দিল। তারপর আমার মনে হয়েছিল যে একটা বড় কিছু ঘটনা ঘটতে চলেছে, এবং সেটা হলেও কিছুটা। তারপর হঠাৎ কি হলো, এই জায়গাটা না গুলিয়ে গেল, এটা ঠিক বুঝতে পারলাম না। তো আমার মনে হয় কালকে যখন উনি আসবেন, আমার মনে হয় হয়তো আমরা উত্তরটা পাবো।
তবে প্রাসঙ্গিকতার দিক থেকে বলতে গেলে হ্যাঁ আমার মনে হয়েছে যে মানে যেরকম একটা ধরুন ঝড়ের নামও যেরকমভাবে দেওয়া হয়, এইটা একটা তো ভীষণ বড় ঝড় আমাদের মনে উঠেছিল, সিঁদুর নিয়ে টানাটানি, মানে বিশেষ করে হিন্দুদেরকে কলমা পড়তে বলছে, পারছে না। ইট ওয়াজ রিয়েলি ব্যাড, ভেরি ভেরি ব্যাড। অ্যান্ড মানে আমরা তো ভাবতেই পারছি না। আমি কর্মসূত্রে বিদেশেও থেকেছি এবং সেখানেও দেখেছি মানে কিছু গোঁড়া মানুষ তারা অনেক সময় আমার ঘরে এসে, আমি যেখানে থাকতাম, আমি লন্ডনে ছিলাম, আমার মন্দিরে এসে একটু হাসাহাসি হয়েছে যে এত ভগবান, এত কিছু তোমরা মনে রাখো কি করে, আমাদের তো এত ভগবান নেই। মানে কোনো জায়গায় উপহাস আপনি বলছেন? একটা উপহাস হয়েছিল। বাট ইউনো আমি যেহেতু টন্টিংয়ের জবটা খুব ভালোভাবে দিতে পারি, তা সেখানে বলেছিলাম যে এই যে আমার বাড়িটা এলে, ট্রেন, বাস, ট্যাক্সি সবই তো পেলে, ঠিক সেরকম আমার ধর্মটাতেও আমি অনেক রকম রাস্তা দিয়ে আমি আত্মার সাথে কানেকশনটা করতে পারি বা পরমাত্মার সাথে কানেকশনটা করতে পারি। তাই জন্য আমাদের অনেক রকম অপশান রয়েছে খোলা। এবং আমি এখানে এটাও বলি, যিনি এই কমেন্টটা করেছিলেন একদমই অশিক্ষিত একজন ব্যক্তিত্ব। কারণ আমি এছাড়াও আমাদের যে ভিন্ন ধর্মীয় আমার প্রচুর বন্ধুবান্ধব আছে, তারা মন্দিরে এমনকি আমি এমনও দেখেছি সবচেয়ে বড় চাঁদাটা তাদের তরফ থেকে আসে। তো এটা একদমই একটা জেনারিক স্টেটমেন্ট না, খুব স্পেসিফিক ঘটনাটা ঘটেছিল এবং তাকে যথাসম্ভব জবাবটা আমি দিয়েছিলাম। আজকে আমার মনে হয়েছিল যে এই জবাবটাই মোদিজি দিয়েছেন, কিন্তু সেটা সম্পূর্ণ হলো না। কোনো একটা জায়গায় গিয়ে আমি ঠিক জানি না কি পলিটিক্যাল বা ইন্টারন্যাশনাল কি প্রেশার, আমি ঠিক জানি না, আমার সেই অতটা জ্ঞান নেই, তাই আমি কোনো কমেন্ট ওটা করতে পারছি না। বাট আমার জানার ইচ্ছে রইল অ্যাজ এ কমনার, অ্যাজ এ সাধারণ মানুষ, যে কি হয়েছে ঘটনাটা। খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট করলেন। তবে আপনি বলছেন আপনি একজন বিবাহিত মহিলা, আপনার কোনো রাজনৈতিক কালার নেই, পরিচয় নেই, আপনি বলছেন যে এই যে সিজ ফায়ার যেটা হলো সেটা কিন্তু আপনি সমর্থন করছেন না। মানে অপারেশন সিন্দুর শুড হ্যাভ বিন মাচ মোর স্ট্রঙ্গার বলা যায়, সেটা সেই মতো আপনি বলছেন। ওকে, এবার দ্বিতীয় প্রশ্ন চৈতালি, যেটা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই যে বেছে বেছে হিন্দু নিধন, পেহেলগাঁওতে আমরা জানি মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, সেখানে এই সময় যে সময় এই ঘটনা ঘটে সেই সময় প্রচুর মানুষজন যান, ঘুরতে যান, স্কুল বন্ধ থাকে, কলেজ বন্ধ থাকে, অফিস থেকে আউটিংয়ে যাওয়া হয়। এই যে বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করা, আপনি একজন হিন্দু বিবাহিত মহিলা, ব্যাখ্যা আপনার কি মনে হয়? দেখুন, প্রথম যখন আমি শুনলাম এবং জানলাম নিউজ চ্যানেলে, তখন আমি একটি মুসলিম কান্ট্রিতেই ছিলাম। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই, মানে মজার ঠিক নয়, ভীষণ স্কেয়ারি ছিল ব্যাপারটা, কারণ আমি তখন দুবাইতে ছিলাম। আমি যখন মিডিয়াতে প্রথম দেখলাম, আমি প্রথমে তো খুব ঘাবড়েই গেছিলাম, কারণ আমার পাশেই যারা বসে আছেন তারা পাকিস্তানি এবং আমার পাশে কাশ্মীরি পণ্ডিত থেকে শুরু করে সবাই বসে আছেন। কারণ যেহেতু আপনি জানেন ইন্টারন্যাশনালি সেখানে বিভেদটা ঠিক আমরা বুঝতে পারি না, সবাই একসাথে কাজ করছি হ্যান ত্যান। বাট যখন এই ঘটনাটা ঘটে, আমি প্রচণ্ড রকম একটা হয় যে রাগ, ফার্স্ট যে রিয়াকশানটা প্রচণ্ড রাগ, কলমা পড়তে হবে মানে হোয়াট ইজ দিস, মানে আমি তো ভাবতেই পারছি না। পরে কোনো জায়গায় আমার মনে হয়েছে যে আচ্ছা, এই যে জিনিসটা ঘটলো, এটা এমন তো নয় যে এইটা দিয়ে আমাদের দেশের মধ্যে আরও একটা মানে এই যে সাম্প্রদায়িকতা, এটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া। 20টা মানুষ 25টা মানুষ নয়, আসল টার্গেটটা অনেকটা বড়, এমনটা তো নয়। তো যাই হোক, এবং সবচেয়ে যেটা প্যাথেটিক ব্যাপার সেটা হচ্ছে, যেহেতু আমি বাইরে অনেকটা সময় কাটিয়েছি, অনেক মানুষের সাথে মিশেছি, শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরে, সেখানে পাকিস্তানি বলুন, দুবাইয়ের যারা মানে এখন তাদের নাগরিক তো বলা যায় না, বাট যারা ওখানে থাকেন, এবং বিভিন্ন দেশের মানুষের সাথে আমার ওঠা বসা হয়েছে। আমি কিন্তু একটা জিনিস দেখেছি, যারা সুস্থ বুদ্ধিসম্পন্ন তারা কিন্তু কেউই এই জিনিসটাকে সাপোর্ট করেন না, এবং ভীষণ স্ট্রংলি সেটাকে কিন্তু প্রতিবাদের স্বর তাদের মুখ থেকেও আমি শুনতে পেয়েছি। তা আমার কোনো জায়গায় মনে হয়েছে যেটা একটা খুব চরম নিদর্শন, যেটা ভারতবর্ষের যে একটা ঐক্যতা, একটা ইউনিটি, সেটাকে নাড়িয়ে দেওয়ার কিন্তু প্রচণ্ড চেষ্টা হয়েছে। ওকে, এবার একটু এই রাজ্যের দিকে আসি, আমাদের সময়ের মধ্যে সব শেষ করতে হবে। সাধারণ মানুষ হিসেবে, সাধারণ একজন মহিলা হিসেবে চৈতালি, এই রাজ্যে মুর্শিদাবাদের ঘটনা আমরা জানি, সেখানেও কিন্তু দুজনকে বাইরে বার করা হয়েছে রাজ্যের, এবং তাদেরকে হত্যা করা হয়েছে, দুজন হিন্দু। প্রধান বিরোধী দল রাজ্যে বলছে, হিন্দুত্বর পোস্টার বয় হওয়ার চেষ্টা করছে প্রধান বিরোধী দলের পক্ষ থেকে, তারা বলছেন হিন্দু খতরে মে হ্যাঁ। এই ন্যারেটিভ বঙ্গবাসী হয়তো কোনো দিন দেখেনি। কোনো নির্বাচন, সামনে নির্বাচন আপনি জানেন, 8-9 মাস পর হয়তো আমাদের বিধানসভা নির্বাচন। কোনোটা জায়গায় এই রাজ্যের একজন বাসিন্দা, একজন হিন্দু নারী হয়ে কি দেখছেন হিন্দু খতরে মে হ্যাঁ বাংলায়, অর্থাৎ বাংলায় হিন্দু খতরে মে হ্যাঁ ন্যারেটিভ
আপনার কি মনে হচ্ছে? আপনি যেটা বলছেন, যখন আমরা নিউজ চ্যানেল এগুলো দেখি সত্যিই ভয় লাগে, ভীষণ ভয় লাগে, কারণ যেভাবে দেখানো হয় আমরা তো সেভাবেই দেখি, আমাদের তো আর কোনো সোর্স নেই সোশ্যাল মিডিয়া বা আদার্স নিউজ চ্যানেলগুলো ছাড়া। যখন এগুলো দেখি তখন মনে হয় কি সত্যিই কি তাই, এটা যেগুলো দেখাচ্ছে যদি সত্যি হয় সেটা খুব ভয়ের ব্যাপার, কারণ আমিও একজন হিন্দু, আমার তো ভয় লাগবেই। তারপরে যখন আমি দেখি আমার পাশে যে মহিলাটা বসে আছে, আমি একজন ফটোগ্রাফার, আমার সাথে যিনি কাজ করছেন সোনি, তিনি একজন মুসলিম, আমার সাথে যে আমার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বলুন বা লিগাল অ্যাডভাইজার, তারাও প্রত্যেকেই মুসলিম, তাদের থেকে আমি কোনো থ্রেট ফিল করি না। কিন্তু যে ঘটনাগুলো ঘটছে বিশেষ করে গ্রামাঞ্চলে, সেগুলো কিন্তু খুব ভয়ের কারণ নিঃসন্দেহে। কিন্তু আমি এখনও পর্যন্ত আমি যেটা ফিল করেছি অনেস্টলি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি এই ভয়টা কিন্তু ফিল করেছি। কেন বলছি, এমন কিছু কিছু ঘটনা সোশ্যাল মিডিয়াতে ঘটছে, এবং এটা নিয়ে আমি এর আগেও অ্যাজ এ কনসার্ন সিটিজেন আমার মনে হয়েছিল, তাই আমি পিএমও এবং মোদিজিকে আমি এটা নিয়ে লিখেও ছিলাম যে একটা জিনিস খেয়াল করেছেন যে কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটা ফেসবুকে হয়, আপনি ধরুন কাউকে ইংরেজিতে নোংরা নোংরা কথা লিখলেন, সেখানে কিন্তু তারা তাকে হেড স্পিচ বা এই যে একটা লিস্ট দেয়, সেটা তারা কিন্তু জাজ করতে পারে, বিকজ সেটা ইংরেজিতে লেখা। কিন্তু ভারতবর্ষে আঞ্চলিক ভাষা অনেক, এবং এরা কিন্তু অনেকটাই ব্যবসা এই বিভিন্ন রাজ্যে করছে, অথচ এদের যে কমিউনিটি গাইডলাইন্সটা সেটাতে কিন্তু ওই রকম কোনো ব্যবস্থা নেই। আপনি আমাকে বাংলা একটা নোংরা কথা লিখলেন, আমি ফেসবুককে বাধ্য হয়ে জানালাম, কারণ সবাই চট করে পুলিশের কাছে যেতে পারে না বা কোনো সাইবার ক্রাইমের কাছে যেতে পারে না, গেলেও কতটা হেল্প হবে আমি নিজে তার ভুক্তভোগী এবং কোয়েশ্চেন মার্ক। কিন্তু যখন আমরা ফেসবুককে জানাই, তারা বলে যে উই কুডন্ট ফাইন্ড এনিথিং। তার বিশেষ কারণ হচ্ছে যে সেখানে কোনো স্ট্যান্ডার্ড এখনো পর্যন্ত মেনটেন হয়নি। বাংলা বলুন, ওড়িয়া বলুন, আপনি যাকে তাকে যেরকম ভাষায় আপনি ভয় দেখাতে পারেন, এবং এই ঘটনা ঘটেছে। আমি আগেন বলছি, সোর্সটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সেখানে একজন মহিলাকে রেপ থ্রেট দেওয়া হয়েছে, কারণ তিনি মিশন সিন্দুরকে কিন্তু সাপোর্ট করেছিলেন, এবং পরবর্তীকালে জানা যায় যে ফলতা থেকে এই রেপ থ্রেটটা আসে। এবং তিনি অত্যন্ত লাকি ছিলেন যে তাকে সাইবার ক্রাইম হেল্প করেছিল এই ব্যাপারটাতে। কিন্তু আপনি এবার ভেবে দেখুন যে আমরা অ্যাজ এ ওমেন আমরা এমনি একটু ভয় পাই কিছু লিখতে সোশ্যাল মিডিয়ায়, এখন এই ভয়টা কিন্তু একটু বেশি বেড়ে গেছে। তার একটা বড় কারণ, যেহেতু বাংলায় আমি এটাও দেখেছি অ্যান্টি ন্যাশনাল, মানে ইন্ডিয়াকে ছোট করে বা ইন্ডিয়ার সম্বন্ধে নোংরা নোংরা কথা বাংলায় লেখা হচ্ছে, যাতে কমিউনিটি গাইডলাইন্সে সেটা ধরা না পড়ে, এবং এটা কিন্তু প্রচারিত হচ্ছে। আমার একটা বড় মানে চিন্তা যেটা রয়ে গেল, সেটা হচ্ছে আমরা যখন স্কুলে পড়তাম, সকালবেলা আমরা যখন প্রেয়ারে যেতাম, আমরা আমাদের ন্যাশনাল অ্যান্থাম থেকে শুরু করে ধনধান্যে পুষ্প ভরা এগুলো গাইতাম। বাচ্চাদের মাথায় যেগুলো ঢোকে, আমাদের কিন্তু আজকে এই যে ধরুন আমি 19 বছর বিদেশে ছিলাম, তাও আমি আমার ন্যাশনালিটি চেঞ্জ করিনি, এইটা কিন্তু রুটেড। এই যে ব্যাপারটা আপনার মাথায় ঢোকানো হয়, সেটা কিন্তু থেকে যায়। আজকে বাচ্চাদের হাতে ফোন, প্রত্যেকটা বাচ্চার হাতে, এটা কিন্তু ভীষণ বিপজ্জনক যে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারছি না। বিশেষ করে বাংলায় যে ভিডিওগুলো আসছে আমরা কন্ট্রোল করতে পারছি না, এবং ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম তারা কোনো দায়িত্ব নিচ্ছেন না, না গভর্নমেন্ট এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করছেন যে কেন নয়। তো আমার মনে হয় যেরকম সীমান্তে একটা খুব দরকার সিকিউরিটি, যেটা আমাদের দরকার ছিল এবং যেটা হচ্ছিল, ঠিক সেরকমভাবে আমাদের এই সোশ্যাল মিডিয়া, আমাদের কিন্তু ঘরে ঘরে বন্দুক ঢুকে গেছে, গুলিও চলছে, কিন্তু আমরা জানতে পারছি না। খুব বড় স্টেটমেন্ট করলেন চৈতালি, খুব বড় স্টেটমেন্ট। ওকে, এবার এই রাজ্যে আপনি 2021 যদি আমি যাই, 2021, 2025, 2026 কিন্তু নির্বাচন। চৈতালি, মহিলা ভোট রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কিন্তু বড় একটা অ্যাসেট। লক্ষ্মীর ভাণ্ডার জানেন, জনমুখী প্রকল্প এছাড়াও অনেক প্রকল্প আছে। এবার প্রশ্ন হচ্ছে, একদম আনবায়াসলি আপনি বলবেন, একজন নারী হিসেবে বলবেন, হিন্দু নারী বাংলার, লক্ষ্মীর ভাণ্ডার আর অপারেশন সিঁদুর, আপনি যদি আজকে, কঠিন প্রশ্ন, বাঁচতে হয় কোনটা বাঁচবে? আমি লক্ষ্মীর ভাণ্ডার বা অপারেশন সিন্দুর দিয়ে বাঁচবই না। আমি যেটা দিয়ে বাঁচবো যে কে কীরকমভাবে কাজটা করছে, আমি ওইভাবে তো দেখবই না, কারণ আমি একজন শিক্ষিত মহিলা। আমার এইটুকু বিবেক বোধ থাকা উচিত যে আমার চারপাশে কে কীভাবে কাজ করছে। আমি এখানে আসার পর আমি যেভাবে, দেখুন ম্যাক্রো লেভেলে কী হচ্ছে আমি জানি না, আমি মাইক্রো হিসেবে আমি নিজে যা ফেস করেছি এখানে এসে আমি দেখেছি কোথায় কি কাজ হচ্ছে আর কি কাজ হচ্ছে না। আমি নাম না করেই বলছি, আমার লোকাল এরিয়াতে যা ভয়ঙ্কর অবস্থা, আমি দেখেছি মানুষজনও চুপচাপ থাকেন, তারা কোনো প্রতিবাদ করেন না, কারণ একটা ভয়ের পরিবেশ, একটা ভয়ের পরিবেশ তো হয়ে রয়েছে। আমি আমার লোকাল থানার কথাই বলতে পারি, সেখানে কোনো রকম সাহায্য আমি নিজে পাইনি, এবং আমি শুনতে পাচ্ছি, জানতে পারছি সেখানে মানে মানুষের হাত কুপিয়ে দেওয়া হচ্ছে, এফআইআর নেওয়া হয় না।
এবং সেখানে একটা বড় অঙ্কের টাকার খেলা চলছে এবং আমি অ্যাজ এ ওমেন এটা যে বলছি এখানে বসে আমার ভীষণ ভয় করছে, এটা একটা ঘটনা। কিন্তু তা সত্ত্বেও বলছি আমি এই যে ধরুন অপারেশন সিন্দুর বলুন বা এই যে টাকার ব্যাপারটা আপনি বললেন লক্ষ্মীর ভাণ্ডার, আমি কিন্তু এটাকে ঠিক ওই প্যারামিটারের মধ্যে আনতেই চাইছি না। আমি দেখব যে দেখুন এটাও তো একটা ফ্যাক্ট না যে আজকে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট জানে যে এই ঘটনা মুর্শিদাবাদে ঘটছে, আমার বক্তব্য হচ্ছে কেন ইন্টারভেনশন হচ্ছে না, কেন ওরা আরো কোনো স্ট্রং কোনো পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না? কারণ মরছে তো মানুষগুলোই, বলুন আমার আপনার মতো সাধারণ মানুষগুলোই মরছে। এবং যখন আমরা এগুলো দেখি না শিউরে উঠি যে কি হচ্ছে এগুলো। তাহলে ওখানে বসে বসে কখনো শুনছি যে অমিত শাহ বলছেন সময় এখনো আসেনি, তাদের কিছু পলিটিক্যাল ক্যালকুলেশনস থাকে যেগুলো আমরা বুঝি না। আমরা ওই অঙ্কের ক্যালকুলাস আর পিথাগোরাল ওই সবই শিখেছি, এগুলো তো শিখিনি। তো আমি যেটুকু বুঝেছি সাধারণ মানুষই মরছে। বলে না যে রাজা রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়, একদম চোখের সামনে সেগুলো দেখতে পাচ্ছি। হঠাৎ করে আবার দেখছি অপোনেন্ট পার্টির কেউ একজন বসে একসাথে চা খাচ্ছেন মন্দিরের কিছু একটা ইনগরেশনে, তখন খুব কষ্ট হয়। আমি ভাবি আমি তো পলিটিক্স করি না, কিন্তু যে মানুষগুলো ওই মানুষগুলোর জন্যই দ্বন্দ্ব করছেন, যুদ্ধ করছেন নিজেদের মধ্যে, গালাগালি করেন, মারামারি করেন, তারপর যখন তারা দেখেন যে ওরা দুজন বসে তো চা খাচ্ছে একসাথে, কতটা মানে একটা মনে হয় না যে একটা ধোঁকা হলো, অ্যান্টি মানে কনফিউজিং পিকচার, ভীষণ কনফিউজিং। মানে আমি দেখে আমি না আই ওয়াজ লাইক হোয়াট, মানে এরকম একটা ব্যাপার। সেই মানে এরা একটু আগে নিজেদের মধ্যে গালাগালি করছিল আবার এরকম হয়ে গেল। মানে সত্যি কথা বলতে কি খুব চিন্তার ব্যাপার, সাধারণ মানুষের জন্য খুব চিন্তার ব্যাপার। আমি যেহেতু ওদেরকেই রিপ্রেজেন্ট করছি, আমি একদম মনের কথা বলছি। আমরা ড্রয়িং রুমে খেতে বসে হয়তো এটাই আলোচনা করবো, এই রাজ্যটার আর কিচ্ছু হলো না, এইরকম একটা ভয় ব্যাপার হয়ে গেছে। ইটস নট অ্যাবাউট লক্ষ্মীর ভাণ্ডার অর ইটস নট অ্যাবাউট দ্য সিন্দুর, ইটস অ্যাবাউট আমার আশেপাশের লোকটারই সাহস নেই মুখ খুলে একটা কথা বলবে। ইম্পর্টেন্ট স্টেটমেন্ট চৈতালি। এই যে ধরুন আগামী বছর নির্বাচন হতে যাচ্ছে, দুর্নীতি নিয়ে কিন্তু আমরা প্রত্যেকে জানি এবং সাধারণ মানুষ থেকে বিরোধী দলরা বলছে এই সরকার বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত। শিক্ষকরা রাস্তায় বসে আছেন, চাকরিহারা শিক্ষক এসএসসি আপনি জানেন 2016 ব্যাচের, যারা জুনিয়র চিকিৎসক তারা রাস্তায় বসেছেন। রাজি করে যা ঘটনা ঘটেছে আপনি জানেন, সেখানেও মহিলা হয়ে কিভাবে দেখছেন? মহিলা মুখ্যমন্ত্রী চেয়েছিল বাংলা। মহিলা মুখ্যমন্ত্রী 2011 সালে যখন ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিপুল জনসমর্থন, তার উত্থান নিয়ে কোনো প্রশ্ন নেই, তার স্ট্রাগল নিয়ে আমি প্রতিটা পর্বে বলে থাকি তার সংগ্রাম নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু 2011 আর 2025 চৈতালি, অনেকটা কিন্তু সময়, অনেকটা দিন। আপনি নিজে বললেন ভয়ের পরিবেশ, আতঙ্কের পরিবেশ রাজ্যে চলছে, যা কি বলবেন? দেখুন আমি আগেন একটাই কথা বলি, যেহেতু আমার কোনো পলিটিক্যাল সাপোর্ট নেই, তাই জন্য আপনার পক্ষে বলাটা খুব সোজা। আমার পক্ষে বলাটা সোজা যেমন আবার কঠিনও তেমন, কারণ বুঝতেই তো পাচ্ছেন আমরা সাধারণ মানুষ, আমরা বেশি বললে আবার আমাদের পক্ষে সেটা খুব অসুবিধাজনক হয়ে যাবে। তবে এটুকু বলতে পারি, বড় প্রশ্ন চিহ্ন চলে দিল এই কথাটা আপনি বললেন, এটাই কিন্তু আম জনতার কাছে একটা বড় প্রশ্ন। হ্যাঁ, এবার আরেকটা কথা বলি, এখানে আমার মনে হয় যে কোনো ব্যক্তি বিশেষকে, কারণ কি আমি ওনার সাথে একবার খুব সৌভাগ্য হয়েছিল ট্রাভেল করার, দিল্লি থেকে আমরা একই ফ্লাইটে এসেছিলাম এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং আমি খুব গর্বের সাথে এটা বলতে পারি যে আমি লন্ডন থেকে 1.5 লাখ টাকা খরচা করেছিলাম ওনাকে ভোট দেওয়ার জন্য। এবং আমি ওনাকে এতটাই অ্যাডমায়ার করি, এখনো করি, অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ পলিটিশিয়ান। মারাত্মক স্টেটমেন্ট কিন্তু একদম। এবং আপনি 1.5 লাখ টাকা খরচ করে লন্ডন থেকে কলকাতা এসছেন মুখ্যমন্ত্রীকে ভোট দেবেন বলে, মমতা ব্যানার্জিকে ভোট দেবেন। একদমই তাই। সেই মমতা ব্যানার্জি কি আজ আছেন? আমি এটুকু বলতে পারি, দেখুন একটা খুব ভয়ের জায়গা তো তৈরি হয়েছে। তার কারণটা আমি ঠিক ওই যে বললাম পলিটিক্যাল জায়গাগুলো তো আমি অত বুঝি না, কিন্তু এটুকু বলতে পারি, একটা অনেস্ট স্টেটমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে আমি আমার কিছু পার্সোনাল কারণে খুব বিপদে পড়েছিলাম ডিসেম্বর মাসে, এবং আমাকে কোনো মানুষ এই কলকাতা বলুন, লন্ডন বলুন, ইন্ডিয়া বলুন, কেউ হেল্প করেননি। আমি কিন্তু সিএম এর অফিসে গিয়ে আমি কিন্তু সেই হেল্পটা পেয়েছি। সুতরাং again you can say that I'm এটা কোন সালের কথা? এই জাস্ট রিসেন্টলি আমি এই মার্চ মাসে গেছি, সোজা গেছিলাম দিদির যেখানে ওনার যে আইপিএস অফিসাররা বসেন, এবং সেখান থেকে উনি না মানে ওনার যারা অধস্তন যারা রয়েছেন তারা ফোন করে দেন এবং বারুইপুর এসপি অফিস থেকে আমাকে হেল্প করা হয়, এবং ওরা ভীষণ বড় মাপের হেল্প, মানে সাংঘাতিক হেল্প। তো আমি দেখুন হয়তো আই মাইট সাউন্ড লিটল সেলফিশ, কিন্তু যেটা আমার সাথে আমি আগেন বললাম যে মাইক্রো লেভেলে যেটা, সেটাই আমি বলছি। একটা মানুষ তিনি ভালো
কিন্তু তার মানে এই না যে পুরো টিমটা হয়তো তার মধ্যে অনেক কাদা ঢুকে গেছে, সেটাকে একটু ক্লিন করার টাইম এসছে। বাট আমার যেটা মনে হয়, মানুষকে সরব হতে হবে। আজকে আমি এখানে এসে বলছি আমার ভয় করছে, তবু আমি বলছি আমার লোকালিটিতে আমি যা দেখছি ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা। মানে আপনি 20,000 টাকা দিন, 50,000 টাকা দিন, সত্যিটা ঘুরে যায়, পাল্টে যায়, এবং সবাই জেনে বুঝে চুপ করে আছে, মানে পুরো ইউটার্ন হয়ে যায় বলছেন। পুরো ইউটার্ন হয়ে যাচ্ছে। এবং সেটা মানে এমন লেভেলে হচ্ছে, আমি আমার কথাই বলছি, আমার একটা এফআইআর পুলিশের সামনে দেখা গেছে, জিনিসটা পাওয়া গেল না, আমি এফআইআর করতে গেছি, আমার এফআইআর নেওয়া হয়নি এখনও পর্যন্ত। সেটাকে একটা জিডি ধরিয়ে দেওয়া হয়েছে, বাড়ি যান, আইসি সাহেব যখন আসবেন তারপর সেটা এফআইআরে কনভার্ট হবে, এখনও হয়নি। এবং এটা একটা খুব বড় কনসার্ন, কারণ ছোট ছোট জায়গা থেকেই আস্তে আস্তে কিন্তু বড় বড় করাপশনসগুলো ডেভেলপ করে। এবং আজকে যখন আমরা চুপ করে আছি, ছোট জিনিসগুলো দেখছি, আমাকে হয়তো 156 করতে হবে কোর্টে গিয়ে, ঠিক আছে, কিন্তু অনেকের কাছে হয়তো 10,000 টাকা নেই 156 করার মতো, কোর্টে যাওয়ার মতো। সেই সব গরিব মানুষগুলোর কী হবে? সব কথা দিদির কানে যায় না, সব কথা মমতা ব্যানার্জির কানে যায় না, সব কথা সিএমের কানে যাওয়ার মতো সেই সৎ সাহসটা যেটা আমি দেখিয়েছি সেটা সবাই পারে না। তারা জানেই না হয়তো কীভাবে কী করতে হবে। আমার একটাই বক্তব্য অ্যাজ এ কমনার, সেটা হচ্ছে যারা হায়ারার্কিতে রয়েছেন তাদেরকে একটু দেখতে হবে নিচের দিকে তাকিয়ে, যা ইনফরমেশন আসছে সেগুলো হয়তো ঠিক নাও হতে পারে। বেশ বেশ খুব বড় কথা বললেন। আমরা শেষের দিকে প্রায়, চৈতালি, তাহলে 2026 যে বিরোধী দল প্রধান এজেন্ডা, প্রথমে আমি পর্বের শুরুতে আপনাকে জিজ্ঞেস করলাম হিন্দুত্ব, আমি গর্বিত হিন্দু, সব ক্ষেত্রে কিন্তু হিন্দু ভাই ভাই 2026 বিজেপিকে চাই। তাহলে এই প্রথম বঙ্গবাসী পোলারাইজেশনে ভোট দেখতে যাচ্ছে হয়তো, যেখানে এটাই প্রিডমিনেন্ট একটা মেন রিজন বলা যায়, প্রধান রিজন বলা যায়। আপনি কি আপনার চোখে, সাধারণ একজন হিন্দু নারীর চোখে কিভাবে দেখছেন যে ন্যারেটিভে যাচ্ছে এই ভোট? পলিটিশিয়ানরা যে অঙ্কগুলো বোঝেন, আমরা তো সেই অঙ্ক বুঝি না। আমি বাড়ি থেকে বেরোচ্ছি, আমার ড্রাইভার তিনি মুসলিম, আমার যিনি জামাকাপড় বানিয়ে দিচ্ছেন তিনি মুসলিম, আমার যিনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তিনি মুসলিম, আমার যিনি, এটা কোনোটাই আমি জেনে বুঝে করিনি, দিস ইজ জাস্ট দ্য ফ্লো, যেভাবে এসছেন তারা আমার জীবনে। আমার যে বেস্ট ফ্রেন্ড তিনি একজন মুসলিম মহিলা, এবং এগুলোকে তো আমরা এরকমভাবে ভাবতেই পারি না যে আমি তাকে বাদ দিয়ে বা তাকে গিয়ে বলবো এই শোনো আমরা হিন্দু রাষ্ট্র চাইছি তোমরা চলে যাও, এটা তো সম্ভব নয়। এবার আমি তো পলিটিক্যাল গেইনের জন্য কিছু ভাবছি না, আমি ভাবছি একটা সুস্থ জীবন যেখানে আমরা সবাই ওই গোঁড়ামিটা বাদ দিয়ে থাকবো। এমন না যে আমাকে একজন মুসলিম এসে বলবেন যে তুমি কাল থেকে বোরখা পরো, আবার এটাও চাই না যে আমি গিয়ে তাকে বলবো তুমি মাথায় তিলক কাটো। দুজনে সমানভাবে, ঠিক যেমনভাবে একটা সাধারণ মানুষ বাঁচে ঠিক সেভাবে বাঁচবো। সেখানে আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা রাজ্যের গ্রোথ, একটা দেশের গ্রোথ, এবং মানুষ চাকরি পাক, মানুষের ঘরে খাবার আসুক, ভীষণ ইম্পর্টেন্ট। একদম একদম একদমই। সব শেষে প্রশ্ন করব, চাকরিহারা শিক্ষক চৈতালি রাস্তায় বসে আছেন আমাদের এই স্টুডিওতে, আপনি মূলত দেখেওছেন আমাদের সেই লিঙ্ক। একজন শিক্ষিকা, তিনিও একজন মা, তিনিও একজন মহিলা, তিনি এখানে বসে চোখের জলে ফেলছেন যে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমার বাচ্চারা ছোট ছিল, আজ অযোগ্যদের জন্য আমরা যোগ্য অযোগ্য হয়ে গেলাম। খুব বড় স্টেটমেন্ট। এবং সে বলছে যে আজকে বাচ্চাটা আমার বড় হয়েছে, আমাকে আজ প্রমাণ করতে হবে যে আমি যোগ্য কি না। আমি বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি, আমার আর অন্য রিলেটিভস, আমার নেবার্স, আমার আত্মীয় স্বজন, যারা 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 প্রতিনিয়ত আমাকে স্কুলে যেতে দেখেছে, এবং সবথেকে বড় কথা যারা স্টুডেন্ট স্কুলের, তাদের কাছে গিয়ে বলতে হবে আমি যোগ্য কি অযোগ্য, ম্যাম আসছে না কেন। কি বলবেন চৈতালি? আপনিও একজন হিন্দু নারী, এবং এই রাজ্যে আপনি বিজনেস করেন, বাট স্টিল কীভাবে দেখছেন আজকে দিনের পর দিন তারা বিকাশ ভবনের সামনে পড়ে আছেন, আবার তাদের পরীক্ষা দিতে হবে? খুব কষ্টের। আমি আপনাকে যেমন কোটি কোটি টাকা নিয়ে চাকরি বিক্রি, খুব কষ্টের। মানে আমি যখন বললাম না যে আমরা সাধারণ মানুষ, আমরা ওই ডাইনিং টেবিলে খেতে বসে দেখি এগুলো আর ভাবি যে কি হচ্ছে। মানে কখনো কখনো এতটা অন্ধকার চোখের সামনে নেমে আসে যখন মনে হয় যে আর ভাববো না, অনেস্টলি বলছি এটা, আর ভাববো না, কারণ আমরা ভেবে কিছু তল পাচ্ছি না। মানে ব্যাপারটা কি বলুন তো, যারা ধরুন জানে পুরো অঙ্কটা, যাদের কাছে ওই 2 2 4 হচ্ছে বা 5 5 এখানে 10 হচ্ছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ কোনো জিনিস কেনই বা আসছে, সেটা হঠাৎ কেন সিজফায়ার হয়ে যাচ্ছে, হঠাৎ করে দুর্নীতি হচ্ছে, ধরা পড়াচ্ছে, অথচ কোনো রেজাল্ট আসছে না। যারা কি দুর্নীতি করেনি তাদেরকে কোনো রকম সেগ্রিগেশন কেন করা হচ্ছে না, বা এই যে একটা অপমান নিয়ে তারা বাঁচছেন তাদেরকে রেহাই দেওয়ার কোনো ব্যবস্থা কেন করা হচ্ছে না। এখন মুশকিলটা হচ্ছে আমরা তো এটা প্রো নই, যারা প্রো তাদেরকে আমরা ভোট দিয়ে আনিয়েছি যাতে তারা এই ব্যবস্থাটা করেন। সুতরাং আমি তাদের ওপরেই আরেকবার দায়িত্বটা ছাড়বো। আমি বলছি না যে তাদেরকে ভোট দেবো কি না, সেটা পরের প্রশ্ন, কিন্তু আমার মনে হয় তাদেরকেই একটা সলিউশন নিয়ে আসতে হবে। কারণ আমি কমনার,
আমাকে তারা বোঝাবেন, আমি বুঝবো, আমি ভোটটা দেবো। কিন্তু এবার বুঝে নিতে হবে যে কতটা দায়িত্বশীল লোকদেরকে আমরা ভোটটা দেবো। কিন্তু আপনি আমাকে যাওয়ার আগে একটাই প্রশ্ন করবো, সেটা হচ্ছে যখন চোখের সামনে দেখছেন যে যারা এই হিন্দুত্ববাদী কথাগুলো বলছেন, আবার যারা এখন রয়েছেন, পরবর্তীকালে দেখা যাচ্ছে নৈশভোজে তারাই আবার মিঙ্গল হচ্ছেন, মানুষ যাবে কোথায় বলতে পারেন? এটাই রাজনীতির র থেকে ই, অর্থাৎ রাজনীতি হয়তো। মানুষ যাবে কোথায়, আমরা যাব কোথায়? এটাই আপনি প্রশ্ন তুলে দিলে, মানুষ যাবে কোথায়, সেটাই। চৈতালি, অনেক ধন্যবাদ। আমাদের লিমিটেড সময়, না হলে আমি আরো অনেক কিছু জিজ্ঞেস করতাম আপনাকে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। থ্যাংক ইউ। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই পর্ব দেখবার জন্য। আমার মনে হয় অন্যান্য পর্ব আপনারা যা দেখেন, আজকের পর্বটা একদম সম্পূর্ণ আলাদা। একজন সাধারণ মহিলাকে এই রাজ্যের, এই শহরের আমরা আপনাদের সামনে নিয়ে এলাম। বিভিন্ন টপিক নিয়ে আমরা বিশ্লেষণ করলাম। কোনো রাজনীতির কালার ছিল না, নির্ভেজাল বিশ্লেষণ বলা যায়, এবং যেটা তার মনে হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরেছেন, এবং আমাদের এই পর্বে আমার সঙ্গে ইন্টারভিউতে আপনারা দেখলেন। এবং আমরা বলেছিলাম যে সাধারণ মানুষকে আমরা নিয়ে আসবো, এরকমভাবে আমরা সাধারণ পুরুষদেরও আনবো এখানে, এবং তারাও কি ভাবছেন সেটাও কিন্তু আপনাদের প্রত্যেকের জানা দরকার। অনেক ধন্যবাদ আজকে পর্ব আরও একবার দেখবার জন্য। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন।